আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হলাম। আপনারা যারা বাংলাদেশে আছেন কিংবা দেশের বাইরে আছেন এবং রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তারা খুব ভালো করে জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশে একটার পর একটা অলক্ষণীয় ঘটনা ঘটে যাচ্ছে। আমরা পর্দার সামনে এমন কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যে সর্বনাশ ঘটে যাওয়ার পরে আমরা দেখলাম যে পর্দার আড়ালে এর সাথে বড় সর্বনাশ ঘটে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে কিংবা অন্য কোনো পর্যায়ে, রাজনীতির পর্যায়ে। তো আজকের এই দিনটিতে অল অন এ সাডেন গতকাল থেকে এই কথাবার্তা শুরু হলো যে মার্চ টু গোপালগঞ্জ, নতুন যে কিংস পার্টি হয়েছে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। তো এই দলটি বর্তমান সময় সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে আজ থেকে ৬-৭ মাস আগে তারা যেখানে যাচ্ছিল লোকজন হচ্ছিল না, মারামারি হচ্ছিল, কাটাকাটি হচ্ছিল এবং এই নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যাচ্ছিলেন এবং এর মধ্যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে যাওয়ার পরে তাদের বিভিন্ন সভা সমিতি সমাবেশে জামাতের লোকজন যেভাবে তাদেরকে সাপোর্ট দিত, সেই সাপোর্টটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে, সে বান্দরবনে, রাঙামাটির দিকে, খাগড়াছড়িতে গিয়ে, সব জায়গাতে গিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন, লাঞ্ছিত হয়েছেন। সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিএনপির সাথে জামাতের মারাত্মক যে দূরত্ব, তারপরে জামাতের সঙ্গে চরমোনাই পীরের যে যাকে বলা হয় রেষারেষি না বন্ধুত্ব, আর চরমোনাইয়ের সঙ্গে বিএনপির যে রেষারেষি এবং রীতিমতো বিষোদ্গার, তো সব মিলিয়ে বিএনপি বিরোধী যে একটা মোর্চা তৈরি হয়েছে, বৃহত্তর মোর্চা তৈরি হয়েছে এবং এই মোর্চার মধ্যে বিএনপির সঙ্গে যারা ছিল এরকম বেশ কয়েকটি দলও এসে যোগ দিয়েছে এবং তার প্রেক্ষিতে স্মরণকালের সবচেয়ে বড় একটি সমাবেশ করেন চরমোনাই পীর সাহেব, তার সংগঠন, এবং সেখানে লোকজন আসছে, তারপরে যে সকল কথাবার্তা হচ্ছে পুরোটাই বিএনপি রাজনীতির বিরুদ্ধে এবং বিএনপির অন্তরে বারুদ ঢুকিয়ে দিয়েছে। ফলে কি হলো, বিএনপি চরমোনাই প্রথমে বিষোদ্গার হলো এবং সেই বিষোদ্গার শেষ পর্যন্ত গিয়ে জামাত ভার্সেস বিএনপির বিষোদ্গারে পরিণত হয়েছে। তো এই যে একটা রাজনৈতিক অবস্থা, এর মধ্যে এনসিপির কপাল খুলে গেছে। এর কারণ হলো যে পুরো যে বিএনপি বিরোধী শক্তিটি তারা সরকারি মদত চাচ্ছে, আর সরকারি মদত পাওয়ার জন্য তারা এনসিপির উপর নির্ভর করবে বা এনসিপির সঙ্গে তাদের যে আগের সম্পর্ক ছিল প্রাথমিক দিকে, অর্থাৎ ২০২৪ সালে, সেই সম্পর্কটি আবার তারা নতুন করে এই সময়টিতে ঝালাই করছে। আর এর প্রেক্ষিতে দেখা গেল যে সারা বাংলাদেশে এনসিপি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে জেলা পর্যায়ে, সেখানে লোকে লোকারণ্য, অর্থাৎ চরমোনাই পীর সাহেবের লোকজন আসছে, তো জামাতের লোকজন আসছে, তো যেই জায়গাতে সাধারণত এনসিপি গেলে ১০০-১৫০ লোক আসতো, সেখানে ৪,০০০-৫,০০০ লোক চলে আসছে এবং সেই লোকগুলোর ছবি যখন পত্রপত্রিকায় এসছে, সঙ্গত কারণে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তরুণ, তাদের মনে এক ধরনের যাকে বলে জিদ, অহমিকা, তাদের মধ্যে আত্মবিশ্বাস, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য বা তাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সুপ্ত বাসনা, এটি তারা মনে করছে যে একেবারে তার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। এরই মধ্যে তারা বরগুনা, ভোলা দক্ষিণাঞ্চল সফর করছিল এবং সেখান থেকে চরমোনাই পীর সাহেবের বাড়িতে এসেছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিল যে মার্চ টু গোপালগঞ্জ। এবং তারা যা করে সেটা হলো তাদের যে কোনো কর্মকাণ্ডকে তারা প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেয়, গণমাধ্যমকে জানানোর আগে ফেসবুকে আসে, তারপরে শেষে তারা প্রস্তুতি নেয় এবং সেই অনুযায়ী আজকে তারা গোপালগঞ্জ গিয়েছে। তো গোপালগঞ্জকে ঘিরে যে কাণ্ড কারখানা গতকাল থেকে আজ পর্যন্ত ঘটছে এবং এর ফলে আওয়ামী লীগের যে কি লাভ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, এটা কি এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে চরমোনাইয়ের আওয়ামী লীগের শত্রুতা নাকি আওয়ামী লীগের বন্ধুত্ব?
মানে আওয়ামী লীগকে একটা করিডোর দেওয়া হচ্ছে বিএনপির এগেইনস্টে। আওয়ামী লীগকে এর মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, নাকি নতুন করে আওয়ামী লীগকে অ্যাবান্ডন করার জন্য চেষ্টা করা হচ্ছে? এবং এই সময়ে হঠাৎ করে কোনো মানে পূর্ব পরিকল্পনা নেই, কিছু নেই, মার্চ টু গোপালগঞ্জ। এই জিনিসগুলো যেভাবে হচ্ছে এবং একই সঙ্গে এখানে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার ভাঙা, জিয়ার মাজার ভাঙা, এই গুজবগুলো কিন্তু অনেকদিন যাবৎ, গত ১-১.৫ সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। যখন তারা মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করেনি, ইট মিনস তারা যে সকল কথাবার্তা বলছে, এই সকল কথাবার্তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর একটা নিদারুণ যোগাযোগ আছে। এবং গোয়েন্দাদের যে সমস্ত লোকজন মিডিয়াতে এসে কথা বলে, তারা কিন্তু ওই গত ১ সপ্তাহ ধরেই বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে, জিয়াউর রহমানের মাজার ভাঙা হবে, এই ধরনের কথাবার্তা বলছে। আমার আসলে খুব আজব লেগেছে। কিন্তু মার্চ টু গোপালগঞ্জ দেখার পরে এবং আজকে সকাল থেকে এই যখন আমি লাইভে বসছি, এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে, এটা সমস্ত বাংলাদেশের রাজনীতির হিসাবপত্রকে উলটপালট করে দিয়েছে। এবং এটা আগামী দিনে রাজনীতির যে কত বড় অশনির সংকেত, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু দেখি যে এই অনুষ্ঠানে লাইভে কারা কি মন্তব্য করছেন এবং কতজন আছেন। সম্মানিত দর্শক, প্রায় ১,০০০ জন আমাদের সঙ্গে আছেন। এনসিপি লোকজন বলছে এনসিপি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চোরখোট্টা যাক। তারপরে আরও যারা আছেন, এনসিপির অনেকে আছেন। হাসিনা একজনের ভালোবাসা, শেখ হাসিনাকে আপনার শুধু ক্ষতি করেছে, একদিনের জন্য ভালোবাসা স্নেহ আদর দেয়নি। আচ্ছা, শেখ হাসিনা প্রসঙ্গে এখানে আসছেন কেন? আমি তো উল্টো শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন যে গোলাম মোল্লা রনি খালি কি আওয়ামী লীগের নমিনেশন নিছে, এছাড়া আওয়ামী লীগের ১ কাপ চা খেয়েছে? এটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন। ২ নম্বর হলো সে ৩,০০০ ৩,৫০০ সংসদ সদস্যকে বিভিন্ন সময় মনোনয়ন দিয়েছে ১৯৮৬ থেকে ২৪ পর্যন্ত। তার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি গোলাম মোল্লা রনি হতে পেরেছে কিনা আওয়ামী লীগের? জিজ্ঞেস করেন তাকে। আর শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন যে আমি এমপি হওয়ার আগে আমি কত টাকার মালিক ছিলাম, আর এখন কয় টাকার মালিক আছি, দরিদ্র হয়ে গেছি। এই যে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু যে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, আমার অপরাধটা কি ছিল? আমি কি চুরি করেছি সালমানের মতো? ডাকাতি করেছি? কি সমস্ত কথাবার্তা বলেন, এই জিনিসগুলো আছে। আর এই বিপদের সময় যে এই যে এখানে বসে শেখ হাসিনার নাম নিচ্ছি, গোপালগঞ্জের নাম নিচ্ছি, এগুলো তো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো একটা লোককে আপনি বলেন তো, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে এসে, শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে এসে এখানে বসে কথা বলার জন্য। সবসময় লিখি এই যে মিস্টার ইব্রাহিমকে একটু দয়া করে নিজের প্রতি রহম করুন এবং বোঝার চেষ্টা করুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় রনি। দেশের অবস্থা অনেক খারাপ। মানুষ বলে শুধু আগেই ভালো ছিল। আমার মনে হয় শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। তারপর সাইফুল্লাহ, গোপালগঞ্জ এখন যদি ডেভিল হান্ট পরিচালনা করা হয় অথবা আওয়ামী লীগের লোকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষতি হবে বলে আমার ধারণা। ঘটনাটা তা না, এটা উল্টো হয়ে যাবে। সাইফুল্লাহ, ডেভিল হান্ট ওখানে হবে না। এখানে অনেক খেলাধুলা হচ্ছে পর্দার আড়ালে। এখানে আওয়ামী লীগের উপকার হবে। যেখানে যা কিছু হচ্ছে এখন, যেটা হোক, এটা বলছি। এনসিপি জিন্দাবাদ। তারপরে পুলিশের বিচার হওয়া, লিগাররা আজকে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এনিওয়ে, যে কথা বলছিলাম সে কথা আবার একটু শুরু করি। সেটা হলো রাজনীতির কতগুলো রিদম আছে। এখন আওয়ামী লীগের মতো যে দলটি, যেটি ছাত্রলীগ দিয়ে শুরু হয়েছিল, আওয়ামী লীগের আগে কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই যে সেই ব্রিটিশ জমানাতে শুরু হলো পদযাত্রা, পাকিস্তান জমানাতে এটার প্রস্ফুটিত এবং ওই ৫০-এর দশক থেকে ৫২-৫৩ সন থেকে গোপালগঞ্জ, ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি। ফলে ওই অঞ্চলের মাটির সঙ্গে মানুষের হৃদয়, মন, মস্তিষ্কের সঙ্গে আওয়ামী লীগ যেভাবে মিশে গেছে, এটি পৃথক করা সম্ভব নয়। এটার যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে, এটার যে পলিটিক্যাল সূত্র রয়েছে, এটা এই তরুণ প্রজন্মের যারা আছেন তারা যেভাবে বোঝার চেষ্টা করছেন না, অনুধাবন করার চেষ্টা করছেন না। এবং একইভাবে চিন্তা করুন যে ওদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন, ওদেরকে যারা টাকা দিচ্ছেন, তারাও এই বিষয়টা বুঝতেছেন না। একটা জিনিস আপনাদেরকে বলি যে ধরুন আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে, চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য এলাকাতে, কক্সবাজার,
রাজশাহী। তো এই সমস্ত এলাকাতে কেন জামাত জনপ্রিয়? আজকে থেকে নয়। সেই ব্রিটিশ জমানা থেকেই কেন জামাত জনপ্রিয়? এটার একটা পলিটিক্যাল থিওরি নিশ্চয়ই আছে। আচ্ছা বলেন তো বগুড়া, ফেনী, এই কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিএনপি কেন জনপ্রিয়? একেবারে বগুড়াতেই আপনি বিএনপির ঘাঁটি কেন বলেন? অথবা ধরুন গাইবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতে কুড়িগ্রাম, নীলফামারী কেন জাতীয় পার্টির এরশাদ এখনো জনপ্রিয়? এবং এখনো যদি ভোট হয় ওখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করে আসবে কেন বলেন? আমরা তো সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে কোনো পার্টিই মনে করি না, দলই মনে করি না। কিন্তু বাস্তবতা হলো যে উত্তরবঙ্গে এখনো ফেয়ার ইলেকশন দিলে তারা 25 থেকে 30টি সিট ওখান থেকে ইলেকশনে পাশ করে আসবে। জাতীয় পার্টির বাইরে ওখানে লাঙ্গলের বাইরে কোনো প্রতীকী কাজ করবে না। তদ্রূপ বৃহত্তর ফরিদপুর মানে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, তারপরে শরীয়তপুর, মাদারীপুর। এখান থেকে এগিয়ে যান বরিশাল